তারিখ 17ই আগস্ট মঙ্গলবার, সময় দুপুর 3:30। আর 5টা দিনের মতোই সবকিছু স্বাভাবিকভাবে চলছিল লেবাননে। ঘরে বাইরে নাগরিকদের জীবন একেবারে স্বাভাবিক ছন্দে চলছিল, কিন্তু আকস্মিকভাবেই ঘটল ছন্দপতন। হালকা বিপ বিপ শব্দ, আর তারপরেই আচমকা কেউ কিছু বুঝে ওঠার আগেই পর পর বিস্ফোরণ। পথে ঘাটে বাজারে শপিং মলে বা ঘরে কিছু মানুষের কাছে থাকা পেজার নামক ছোট্ট রেডিও মেসেজিং ডিভাইসে বিস্ফোরণ ঘটতে আরম্ভ করলো, আর সেই মানুষগুলি মাটিতে লুটিয়ে পড়তে থাকলেন। মাত্র 1 ঘন্টার মধ্যেই অন্ততপক্ষে 3000 পেজারে বিস্ফোরণ ঘটে, যার ফলে এখনো পর্যন্ত 12 জন মানুষের মৃত্যু ঘটেছে আর প্রায় 3000 মানুষ আহত হয়েছেন। এত অল্প সময়ের মধ্যে কয়েক হাজার পেজারে এভাবে বিস্ফোরণের ঘটনা শুধু লেবাননে কেন, পুরো বিশ্বে এই প্রথম। প্রাথমিক বিহ্বলতা কাটিয়ে লেবানন যখন নিজেকে খানিকটা সামলানোর চেষ্টা করছিল, ঠিক তখনই আঘাত আসলো আরেক দিক দিয়ে। ঠিক পরের দিনই একটার পর একটা ওয়াকি টকি, সোলার প্যানেলের মতো বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসে বিস্ফোরণ ঘটতে শুরু করলো। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী বুধবারের এই ঘটনায় মৃত্যু ঘটেছে অন্ততপক্ষে 25 জনের, 450 মানুষ আহত। লেবাননে ঠিক কি কি ঘটেছে? পেজার নামক রেডিও মেসেজিং ডিভাইস আসলে কি? একসাথে এত সংখ্যক পেজারে কিভাবে বিস্ফোরণ ঘটলো, আর এর পেছনে কার হাত রয়েছে? এ সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব এই পর্বে। নমস্কার, আমি অন্তরা, আর আপনারা দেখছেন ইনসাইট। লেবাননে ঘটা একটার পর একটা বিস্ফোরণের প্রসঙ্গে আসার পূর্বে আপনাদের 4টি দেশের কথা বলবো: ইসরায়েল, লেবানন, সিরিয়া আর ইরান। কারণ এই ঘটনার সাথে পশ্চিম এশিয়াতে অবস্থিত এই 4টি দেশ ওতপ্রোতভাবে জড়িত। ভূমধ্য সাগরের পাড়ে অবস্থিত ইসরায়েলের 2 প্রতিবেশী দেশ হচ্ছে লেবানন আর সিরিয়া। তবে প্রতিবেশী দেশ হলেও ইসরায়েলের সাথে দীর্ঘদিন ধরে শত্রুতার সম্পর্ক রয়েছে লেবানন আর সিরিয়ার। কিছুটা দূরে অবস্থিত ইরানের সাথেও ইসরায়েলের দীর্ঘকালীন শত্রুতা চলে আসছে। বর্তমানে ইসরায়েল ইরানের সবচেয়ে বড় শত্রু। তবে শুরু থেকেই এই দুটি দেশ পরস্পরের শত্রু ছিল না, বরং একটা সময়ে এই দুটি দেশ পরস্পরের সহযোগী হিসেবে কাজ করেছে। তারপর কিভাবে ইসরায়েল আর ইরান পরস্পরের শত্রু হয়ে উঠল তা নিয়ে আমরা একটি পর্ব করেছিলাম। পর্বটি যদি না দেখে থাকেন তাহলে দেখে নিতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। ইসরায়েলের উত্তর দিকে অবস্থিত লেবাননের সাথে ইসরায়েলের সম্পর্ক প্রথম থেকেই খুব একটা মধুর ছিল না। তবে এই সম্পর্ক একেবারে শত্রুতার পর্যায়ে পৌঁছয় 1980-র দশকে হওয়া লেবানিজ সিভিল ওয়ারের সময় থেকে। এই গৃহযুদ্ধের সময় লেবাননে একটি অস্ত্রধারী সংগঠনের উদ্ভব হয়, যার নাম হিজবুল্লাহ। এই শিয়া ইসলামিক সংগঠন হিজবুল্লাহকে প্রথম থেকে অর্থ এবং অস্ত্র সাহায্য করে ইরান, আর ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খোমেনেইকে হিজবুল্লাহ তাদের আদর্শ মনে করে। 1990-এর দশকে হিজবুল্লাহ লেবাননের রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে শুরু করে, আর তারপর থেকে হিজবুল্লাহর ক্ষমতা আর শক্তি ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। বর্তমানে হিজবুল্লাহ বাহিনীর সদস্য সংখ্যা লেবাননের সৈন্যবাহিনীর থেকে অনেক বেশি, আর এরা ইরানের প্রক্সি হিসেবে কাজ করে। যেসব ক্ষেত্রে ইরান নিজে সরাসরি সম্পৃক্ত হতে পারে না, সেখানে ইরানের হয়ে হিজবুল্লাহ, হামাস বা হুতির মতো ইরানের প্রক্সি গোষ্ঠীগুলি কাজ করে। এই মুহূর্তে ইরানের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইসরায়েল, আর ইসরায়েলের বিরুদ্ধে ইরান এই সব প্রক্সি গ্রুপগুলিকে কাজে লাগায়। অপরদিকে ইসরায়েলের আরেক প্রতিবেশী দেশ সিরিয়া আজ পর্যন্ত ইসরায়েলকে একটি দেশ হিসেবে মান্যতা দেয়নি। ইসরায়েলের বিরুদ্ধে হওয়া প্রত্যেকটি যুদ্ধে সিরিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে। বর্তমানে সিরিয়া ও ইরান একে অপরের সহযোগী হিসেবে কাজ করে। সিরিয়ার রাষ্ট্রপতি বাশার আল আসাদকে সমর্থন করে ইরান, এবং যেন তেন প্রকারে তাঁর ক্ষমতা টিকিয়ে রাখার জন্য সব দিক থেকে সাহায্যও করে। আর যেহেতু ইরান চায় সিরিয়াতে বাশার আল আসাদ থাকুন, তাই তার বিরুদ্ধে হওয়া যে কোনো প্রকার বিদ্রোহকে দমাতে ইরানের হয়ে হিজবুল্লাহ আসাদ সরকারকে সব রকম সহায়তা করে।
বিগত বছরগুলিতে ইসরায়েল ইরানের সৈন্যবাহিনীর বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা সহ তাদের প্রক্সি গ্রুপগুলির টপ কমান্ডারদের হত্যা করেছে। আর গত বছরের 7ই অক্টোবরের হামাস আক্রমণের পর থেকে ইসরায়েলের সাথে লেবানন, সিরিয়া এবং ইরান এই 3 দেশের সম্পর্ক শত্রুতার নতুন পর্যায়ে পৌঁছেছে। এই পরিস্থিতিতে গত মঙ্গলবার অর্থাৎ 17ই সেপ্টেম্বর তারিখে লেবাননে কয়েক হাজার পেজারে প্রায় একসাথে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ধাক্কায় ব্যবহারকারীদের কারো হাতের আঙুল উড়ে যায়, কারো পুরো হাতই উড়ে যায়। বহু মানুষের চোখ নষ্ট হয়ে গেছে। মস্তিষ্ক, মুখ, কোমর এবং পেট সহ শরীরের বিভিন্ন অংশে মারাত্মক আঘাত নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন বেশ কয়েক হাজার মানুষ। কিছু জনের অবস্থা বেশ আশঙ্কাজনক। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী এই বিস্ফোরণে প্রায় 3000 মানুষ আহত হয়েছেন আর 12 জনের মৃত্যু ঘটেছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে যে খবর উঠে আসছে তাতে বলা হচ্ছে এই আক্রমণের লক্ষ্য ছিল হিজবুল্লাহ। হিজবুল্লাহ কমান্ডাররাই এই পেজার নামক রেডিও মেসেজিং ডিভাইস ব্যবহার করে আর মূলত তারাই এই বিস্ফোরণের শিকার হয়েছে। তবে সংবাদ মাধ্যম সূত্রে এও জানা যাচ্ছে হতাহতদের মধ্যে কয়েকজন শিশু, মহিলা, এমনকি নার্স এবং প্যারামেডিক্যাল কর্মীও রয়েছেন। সেই সাথে লেবাননে থাকা ইরানের রাষ্ট্রদূতও এই পেজার বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন। চিকিৎসার জন্য তাকে তড়িঘড়ি ইরানে নিয়ে যাওয়া হয়। সম্ভবত তাঁর একটি চোখ নষ্ট হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, কারা, কেন এবং কিভাবে এই বিস্ফোরণ ঘটিয়েছে? তবে তার আগে বলি পেজার কি। পেজার হচ্ছে একটি ছোট আর বহনযোগ্য ইলেকট্রনিক ডিভাইস। এটি মূলত সংক্ষিপ্ত বার্তা বা শর্ট মেসেজ পাঠাতে ব্যবহৃত হয়। 1990-এর দশকে যখন মোবাইল ফোন মানুষের হাতে এসে পৌঁছয়নি, তখন এই ডিভাইসটি খবর আদান প্রদানের জন্য ব্যবহৃত হতো। প্রথমের দিকে এই পেজারগুলিতে কেবলমাত্র মেসেজ গ্রহণ করা যেত, মেসেজ পাঠানো যেত না। প্রতিটি দেশের একটি নির্দিষ্ট রেডিও ফ্রিকোয়েন্সি থাকে, আর সেই রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে বেস স্টেশন থেকে শর্ট মেসেজ পাঠানো হতো। এই মেসেজ যে কোনো সংখ্যাও হতে পারে, আবার কোনো ওয়ার্ডও হতে পারে। পরের দিকে অবশ্য মেসেজ পাঠানোর সিস্টেমও আসে। তখন পেজার ব্যবহারকারীরা একে অপরকে শর্ট মেসেজ পাঠাতেও পারতেন। মেসেজ আসলে মোবাইলে যেরকম নির্দিষ্ট টিউন বাজে, ঠিক সেরকমই পেজারে বিপ বিপ শব্দ হয়, আর এতে থাকা ছোট্ট স্ক্রিনে সেই বার্তা দেখা যায়। বিপ বিপ শব্দ হয় বলে অনেক দেশে পেজার বিপার নামেও পরিচিত। 1990-এর দশকের শেষের দিকে এবং 2000-এর দশকের শুরুর দিকে ভারতেও পেজারের ব্যবহার ছিল। সাংবাদিকতা সহ বিভিন্ন জরুরি পরিষেবা প্রদানকারী ব্যক্তিরা একে অপরকে দ্রুত কোনো গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য পেজার ব্যবহার করতেন। তবে মোবাইল ফোন আসার পর পেজারের ব্যবহার প্রায় বন্ধ হয়ে যায়। অবশ্য কিছু কিছু দেশে পেজার এখনো ব্যবহৃত হয়। জরুরি পরিষেবাগুলিতে সুরক্ষা কর্মী বা চিকিৎসক, নার্সদের কাছে এখনো এটি একটি দরকারি ডিভাইস। ব্রিটেনের রাষ্ট্রীয় সুরক্ষা ব্যবস্থা NHS এর সমস্ত হাসপাতালগুলিতে কর্মরত ডাক্তার, নার্সরা জরুরি মেসেজ করার জন্য এখনো পেজার ব্যবহার করেন। আমেরিকা এবং অস্ট্রেলিয়াতেও কিছু ক্ষেত্রে এখনো পেজারের ব্যবহার রয়েছে। আর কিছু সংস্থাও রয়েছে যারা তাদের কর্মীদের গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য পেজারের ব্যবহার করে। এখন প্রশ্ন হচ্ছে, লেবাননে এই হাজার হাজার পেজার যেগুলোতে বিস্ফোরণ ঘটেছে, সেগুলো কি কাজে ব্যবহৃত হচ্ছিল? সংবাদ মাধ্যম সূত্রে খবর, হিজবুল্লাহর টপ কমান্ডার, অপারেটিভ এবং নেতৃস্থানীয় ব্যক্তিরা নিজেদের মধ্যে কথোপকথন আর জরুরি মেসেজ আদান প্রদানের জন্য বিগত বেশ কয়েক মাস ধরে পেজারের ব্যবহার করছিল। বেশ কিছুদিন ধরেই হিজবুল্লাহর শীর্ষস্থানীয় নেতৃত্বের মধ্যে মোবাইল ফোনের বিশ্বস্ততা নিয়ে সন্দেহ তৈরি হয়েছিল। কারণ মোবাইল ফোন সহজেই হ্যাক করা যেতে পারে, তার লোকেশন ট্রেস করা যেতে পারে, ফোন ট্যাপিং এর সমস্যাও রয়েছে। আর সবচেয়ে মারাত্মক হচ্ছে ইসরায়েল নির্মিত পেগাসাস সফটওয়্যার ব্যবহার করে তার সমস্ত তথ্য চুরি করে নেওয়া যেতে পারে। এমনকি ব্যবহারকারীর সম্পূর্ণ অজান্তে বন্ধ থাকা ফোনের ক্যামেরা অন করে তার মাধ্যমে নজরদারিও করা যেতে পারে। বিগত সময়ে ড্রোন এবং মিসাইল হামলায় হিজবুল্লাহর বেশ কয়েকজন টপ কমান্ডারের মৃত্যু ঘটেছে। আর হিজবুল্লাহ নিশ্চিত যে মোবাইল ফোনের মাধ্যমেই ট্র্যাক করে ইসরায়েল নিখুঁত নিশানায় হামলা চালিয়ে তাদেরকে হত্যা করেছে।
তাই 2022 সাল থেকেই হিজবুল্লাহ নেতৃত্ব তাদের অপারেটিভ আর কমান্ডারদের মোবাইল ফোন যতটা সম্ভব ব্যবহার না করার নির্দেশ দিয়েছিল। কিন্তু মোবাইল ছাড়া তারা নিজেদের মধ্যে কিভাবে যোগাযোগ রক্ষা করবে, বা টপ লিডারদের কাছ থেকে লড়াকু বাহিনী এবং অপারেটিভরা নির্দেশই বা কিভাবে পাবে? যোগাযোগের কোনো না কোনো মাধ্যম তো চাই, আবার সেই মাধ্যম ফুলপ্রুফ হতে হবে, যাতে তা ব্যবহার করে ইসরায়েল বা মোসাদ তাদের ওপর নজরদারি না চালাতে পারে। তখন থেকেই এই পেজার নামক লো টেক রেডিও মেসেজিং ডিভাইসটিকে হিজবুল্লাহর বেশ পছন্দ হয়। এতে কোনো সিমের দরকার নেই, স্যাটেলাইটের দরকার নেই, ইন্টারনেটের দরকার নেই। রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে মেসেজ আদান প্রদান হতে পারবে। তাছাড়া এটি এমন একটি যন্ত্র যাকে সহজে হ্যাকও করা যাবে না। ফলে হিজবুল্লাহ নেতৃত্বের কাছে যোগাযোগের মাধ্যম হিসেবে পেজার প্রথম পছন্দ হয়ে ওঠে। তাই তারপর থেকে ধীরে ধীরে হিজবুল্লাহর টপ কমান্ডারদের মধ্যে গোপন বার্তা চালাচালির জন্য পেজারের ব্যবহার শুরু হয়। তবে হিজবুল্লাহ সদস্যদের মধ্যে তখনও মোবাইল ফোনের ব্যবহার পুরোপুরিভাবে বন্ধ হয়নি। কিন্তু এই বছরের ফেব্রুয়ারি মাসের 13 তারিখ হিজবুল্লাহ সেক্রেটারি জেনারেল হাসান নাসারাল্লাহ টেলিভিশনের মাধ্যমে প্রতিটি সদস্যকে মোবাইল ফোনের ব্যবহার পুরোপুরি বন্ধ করার নির্দেশ দেন। এমনকি তিনি এও বলেন, হিজবুল্লাহ ফাইটারদের পরিবারের কোনো সদস্য যেন মোবাইল ফোন ব্যবহার না করে। তিনি বলেন, বিগত দিনে যেভাবে তাদের টপ কমান্ডারদের মৃত্যু ঘটেছে, তাদের গোপন সৈন্য ঘাঁটি এবং অস্ত্র ঘাঁটিগুলি ধ্বংস হয়েছে, তাদের সাপ্লাই চেন বিনষ্ট হয়েছে, তা হয়েছে কেবলমাত্র মোবাইল ফোনের জন্য। এই মোবাইল ফোনগুলি ট্র্যাক করেই ইসরায়েল তাদের লোকেশন সম্পর্কে সঠিক তথ্য জানতে পেরেছে। তাই হিজবুল্লাহর কোনো সদস্য যেন মোবাইল ফোন ব্যবহার না করে। লাইভ টিভিতে সম্প্রচারিত হওয়া সেই অনুষ্ঠানে হাসান নাসারাল্লাহ বলেন, তাদের কাছে থাকা সমস্ত মোবাইল যেন ভেঙে ফেলা হয়, অথবা মাটির নিচে পুঁতে ফেলা হয়, অথবা সুইচ অফ করে লোহার বাক্সে তালা বন্ধ করে রাখা হয়। আর হাসান নাসারাল্লাহর এ ধরনের সরাসরি নির্দেশের পর হিজবুল্লাহ সদস্যরা মোবাইল ফোনের ব্যবহার পুরোপুরি বন্ধ করে দেয়, পরিবর্তে পেজার ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। সেই মতো হিজবুল্লাহ তরফ থেকে কয়েক হাজার পেজারের অর্ডার দেওয়া হয়। বিবিসি সহ বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, প্রায় 5000 পেজারের অর্ডার দেওয়া হয়েছিল। আর এপ্রিল মে মাস নাগাদ এই যন্ত্রগুলি হিজবুল্লাহর হাতে আসে। গত মঙ্গলবার এই পেজারগুলিতেই বিস্ফোরণ ঘটে। বিভিন্ন সংবাদ সংস্থা সূত্রে জানা যাচ্ছে, মঙ্গলবার দুপুর 3:30 নাগাদ প্রায় 3000 পেজারে আচমকা বিপ বিপ শব্দ হতে শুরু করে। ওই পেজারগুলিতে একই সময়ে হিজবুল্লাহর শীর্ষ নেতৃত্ব থেকে একটি মেসেজ এসেছিল। সেই মেসেজেরই বিপ বিপ শব্দ হচ্ছিল। তারপর হঠাৎ করে পেজারগুলিতে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের জেরে ব্যবহারকারীদের অঙ্গ প্রত্যঙ্গ উড়ে যায়। মেসেজের বিপ বিপ শব্দ শুনে যারা পেজারটি বের করে দেখতে যাচ্ছিলেন, হঠাৎ প্রচণ্ড বিস্ফোরণের ফলে তাদের অনেকেরই চোখে, মুখে, মাথায়, গলায় আঘাত লাগে। অনেকেরই হাতের আঙুল উড়ে যায়, এমনকি কারো কারো হাতের পুরো তালুই উড়ে যায়। যাদের পকেটে পেজার রাখা ছিল তাদের পা এবং কোমরের বেশ কিছুটা অংশ উড়ে যায়। আর অনেকেই বেল্টের সাথে পেজারটি আটকে রেখেছিলেন। ফলে বিস্ফোরণে তাদের পেটের বেশ কিছুটা অংশ ছিটকে উড়ে যায়। প্রায় 3000 মানুষ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এদের মধ্যে অনেকেরই চোখ নষ্ট হয়ে গিয়েছে। মৃত্যু ঘটেছে অন্ততপক্ষে 12 জনের। এর মধ্যে 9 বছর বয়সী বালিকা ফাতিমা আব্দুল্লাহ রয়েছে। সংবাদ সংস্থা সূত্রে খবর, 3:30 থেকে 4:30-এর মধ্যে অন্ততপক্ষে 3000 পেজারে বিস্ফোরণ ঘটে। প্রত্যক্ষদর্শীদের মধ্যে কেউ কেউ বলেন, বিস্ফোরণের পূর্বে তাঁরা পেজার থেকে ধোঁয়া বের হতে দেখেছিলেন। আর ব্যবহারকারীদের মধ্যে অনেকেই বলেন, শব্দ শুনে পেজার বের করে মেসেজটি পড়তে যেতেই প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। অনেকেই বলেন, বিপ বিপ শব্দের সাথে সাথেই তাদের পেজারটি বেশ কিছুটা গরম হতে শুরু করেছিল, আর তারপর বিস্ফোরণ ঘটেছিল। পেজার বিস্ফোরণে 2 জন নার্স এবং 2 জন প্যারামেডিক্যাল কর্মীও আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। তবে হিজবুল্লাহকে সাপ্লাই করা পেজার তাদের কাছে কি করে গেল, সেটাই এখন প্রশ্ন। ঘটনার আকস্মিকতায় প্রথমের দিকে লেবানন সরকার আর হিজবুল্লাহ নেতৃত্ব বলা যেতে পারে খানিকটা স্তম্ভিত হয়ে গিয়েছিল। এ ধরনের আক্রমণ একই সাথে অভাবনীয় আর হিজবুল্লাহর কাছে চরম অপমানের। বেশিরভাগ পেজার বিস্ফোরণের ঘটনা ঘটেছে লেবাননের রাজধানী বেইরুট এবং দক্ষিণ লেবাননে।
তবে কিছু সংখ্যক বিস্ফোরণ সিরিয়াতেও ঘটে। স্বাভাবিকভাবেই অনুমান করা যায় যে হিজবুল্লাহর সাথে সিরিয়ার যথেষ্ট ভালো সম্পর্ক রয়েছে এবং সিরিয়াতে হিজবুল্লাহর বেশ কয়েকজন অপারেটিভও থাকে, তাই তাদের হাতেও এই পেজারগুলি পৌঁছেছিল আর সেখানেও বিস্ফোরণ ঘটে। সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে এই পেজার বিস্ফোরণে লেবাননে থাকা ইরানীয় রাষ্ট্রদূতও মারাত্মকভাবে আহত হয়েছেন। সম্ভবত তার একটি চোখ বিনষ্ট হয়ে গেছে। অনুমান করা হচ্ছে হিজবুল্লাহ কমান্ডারদের বিভিন্ন প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার জন্য ইরানীয় রাষ্ট্রদূতের কাছেও হয়তো একটি পেজার ছিল, যেটিতে বিস্ফোরণ ঘটেছে। আবার অনেকে বলছেন পেজারটি রাষ্ট্রদূতের দেহরক্ষীর কাছে ছিল। বিপ বিপ শব্দ শুনে ওই দেহরক্ষী পেজারটি বের করতেই তাতে বিস্ফোরণ ঘটে আর তাতে ইরানের রাষ্ট্রদূত মারাত্মকভাবে আহত হন। তবে এই পেজারগুলি কোথা থেকে এসেছিল এখনো তার কোনো সঠিক উত্তর পাওয়া যায়নি। যেটুকু জানা গেছে তা হচ্ছে এই পেজারগুলি তাইওয়ান বেসড কোম্পানি গোল্ড অ্যাপোলোর পেজার। বিস্ফোরণ ঘটা বেশিরভাগ পেজারের মডেল নাম্বার হচ্ছে AR924। তবে অন্য মডেল নাম্বারেরও কয়েকটি পেজার রয়েছে যেগুলিতে বিস্ফোরণ ঘটেছিল। বিস্ফোরণের পর যখন এ নিয়ে গোল্ড অ্যাপোলো কোম্পানির সাথে যোগাযোগ করা হয় তখন তারা এর দায়ভার নিতে অস্বীকার করে। গোল্ড অ্যাপোলো কোম্পানির ফাউন্ডার চিং কুয়াং বলেন তারা কোনো পেজার লেবাননে ডেলিভারি দেননি, তবে একটি হাঙ্গেরিয়ান কোম্পানির সাথে তাদের কোম্পানি গোল্ড অ্যাপোলোর টাই আপ রয়েছে। সেই কোম্পানির নাম BAC কনসাল্টিং KFT আর চুক্তি অনুযায়ী এই কোম্পানি গোল্ড অ্যাপোলো কোম্পানির হয়ে পেজার বানায় এবং গোল্ড অ্যাপোলো কোম্পানির ব্র্যান্ডিং আর ট্রেডমার্ক ব্যবহার করে সেই পেজার বাজারে সাপ্লাইও করে। এরপর লেবানন সরকার থেকে শুরু করে পুরো বিশ্বের মিডিয়া, সুরক্ষা বিশেষজ্ঞ সবার নজর পড়ে BAC কনসাল্টিং KFT নামক এই কোম্পানির ওপর। খোঁজ খবর নিয়ে জানা যায় এই কোম্পানিটি 2022 সাল থেকে তার কাজকর্ম শুরু করেছে আর 2020 সালে এটি রেজিস্টার্ড হয়েছে। এর যে ঠিকানা দেওয়া রয়েছে তা হচ্ছে বুডাপেস্টের একটি বিল্ডিং। তবে আশ্চর্যের বিষয় সেই একই বিল্ডিং আরো 13টি কোম্পানিরও ঠিকানা। এই কোম্পানির ওয়েবসাইটে কেবলমাত্র একজন ব্যক্তির পরিচয় দেওয়া রয়েছে আর তিনি হচ্ছেন এই কোম্পানির চিফ এক্সিকিউটিভ এবং ফাউন্ডার ক্রিশ্চিয়ানা বার্সোনি আর্সিডিয়ানো। এ বাদে আর কোনো কর্মীর নাম পরিচয় সেখানে দেওয়া নেই। সংবাদ সংস্থা NBC নিউজের তরফ থেকে তার সাথে যোগাযোগ করা হলে তিনি এটা মেনে নেন যে তার কোম্পানি গোল্ড অ্যাপোলো কোম্পানির সাথে মিলে কাজ করে, কিন্তু বিস্ফোরণ ঘটা পেজারগুলি তাঁর কোম্পানি বানিয়েছে এটা তিনি অস্বীকার করেন। তিনি বলেন তিনি কেবলমাত্র একজন মধ্যস্থতাকারী, এর বাইরে তিনি আর কিছু বলতে চাননি। আর এরপর অন্য সংবাদ মাধ্যমগুলির তরফ থেকে বারবার তার সাথে যোগাযোগ করা হলেও তিনি কোনো উত্তর দেননি। তাই বিশেষজ্ঞরা অনুমান করছেন যে হয়তো এই BAC কনসাল্টিং কোম্পানি কোনো শেল কোম্পানি। হয়তো বিস্ফোরক ভর্তি ওই পেজারগুলিকে লেবাননে পৌঁছে দেওয়ার জন্যই এই কোম্পানিটিকে সামনে শ্রীখণ্ডী রূপে দাঁড় করানো হয়েছে। ইসরায়েল এবং আমেরিকার বেশ কিছু বিশেষজ্ঞ নিজেদের নাম গোপন করে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানিয়েছেন যে নিশ্চিতভাবে এই পেজার বিস্ফোরণের পেছনে রয়েছে ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদ। মোসাদ অতীতেও নানা অদ্ভুত আর অভিনব উপায়ে তার শত্রুদের উপর হামলা চালিয়েছে, তাদের হত্যা করেছে। তাই তাদের পক্ষেই এ ধরনের প্ল্যানিং করা সম্ভব। কিছু বিশেষজ্ঞ বলছেন এই কোম্পানিটি হয়তো পেজার তৈরি করত না, তারা কেবলমাত্র বিভিন্ন পার্ট জুড়ে অর্থাৎ অ্যাসেম্বল করে পেজারগুলি গোল্ড অ্যাপোলোর নামে সাপ্লাই করত। হয়তো এই পার্টসগুলি বানাতো অন্য কোনো কোম্পানি আর কোনো একটি বিশেষ পার্টে হয়তো বিস্ফোরক ভর্তি করে তা এই কোম্পানির কাছে পাঠানো হয়েছিল আর তা করেছিল মোসাদ। অবশ্য প্রথমের দিকে এই বিস্ফোরণগুলির কারণ হিসেবে ব্যাটারি ওভারহিটিংকেই দায়ী করা হচ্ছিল, কারণ পেজারে লিথিয়াম আয়ন ব্যাটারির ব্যবহার করা হয় আর অতীতে বহুবার দেখা গেছে যে লিথিয়াম আয়ন ব্যাটারিকে অধিক চার্জ করলে বা ওভারহিটিং হলে তাতে বিস্ফোরণ ঘটে। মনে করা হয় এক্ষেত্রেও সেরকমই কিছু ঘটেছে, কিন্তু যত সময় এগোতে থাকে আর যত তথ্য সামনে আসে, বিস্ফোরণের বিভিন্ন ভিডিও যখন সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে তখন এই থিওরি বাতিল হয়ে যায়, কারণ ওভারহিটিং হয়ে বিস্ফোরণে মানুষ এত মারাত্মকভাবে আহত হতে পারে না। বিস্ফোরণের শক্তি এতটাই বেশি ছিল যে এর ফলে 12 জন মানুষের মৃত্যুও ঘটেছে। ফলে শুধু ব্যাটারির কারণে এত মারাত্মক বিস্ফোরণ হওয়া অসম্ভব। তখন বিভিন্ন সুরক্ষা বিশেষজ্ঞরা অনুমান করেন
যে নিশ্চয়ই পেজারের মধ্যে আগে থেকে কোনো না কোনো বিস্ফোরক পদার্থ ভরা ছিল। সংবাদ সংস্থা স্কাই নিউজ অ্যারাবিয়াতে দাবি করা হয়, পেজারের মধ্যে একটি অত্যন্ত শক্তিশালী বিস্ফোরক ভরা হয়েছিল, যার নাম পেন্টা এরিথ্রিটল টেট্রানাইট্রেট, সংক্ষেপে PETN। তবে কিছু বিশেষজ্ঞ বলছেন যে হয়তো পিওর PETN ব্যবহার করা হয়নি, এর সাথে আরও একটি বিস্ফোরক পদার্থ মিশিয়ে এর বিস্ফোরক ক্ষমতা আরও বাড়িয়ে দেওয়া হয়েছিল। ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটির কেমিস্ট্রি ও ন্যানো টেকনোলজির প্রফেসর প্রসেনজিৎ মাইতি হিন্দুস্তান টাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানান, বিস্ফোরণের প্রকৃতি দেখে মনে হচ্ছে PETN এর সাথে স্বল্প মাত্রায় আরেকটি পদার্থ যোগ করা হয়েছিল, ফলে এটি ক্লের মতো নরম একটি পদার্থে পরিণত হয়েছিল, যাকে যে কোনো জায়গায় যেরকম খুশি আকারে লাগানো যেতে পারে। আর এই বিস্ফোরকটি এতটাই মারাত্মক যে মাত্র কয়েক গ্রাম বিস্ফোরক ব্যবহার করেই বড় বিস্ফোরণ ঘটানো সম্ভব। এই বিস্ফোরকটিকে বলা হয় প্লাস্টিক এক্সপ্লোসিভ, আর পেজারগুলিতে সম্ভবত এই প্লাস্টিক এক্সপ্লোসিভই ব্যবহৃত হয়েছিল। এই বিস্ফোরক পদার্থটিকে ব্যাটারির একেবারে কাছে আটকে রাখা হয়েছিল, কারণ এই বিস্ফোরক ডিটোনেট করার জন্য ব্যাটারির একটি স্পার্কই যথেষ্ট। আর এর জন্য মোসাদের এজেন্টরা পেজারের মধ্যে এমন কোনো সিস্টেম লাগিয়েছিল যেখানে একটি নির্দিষ্ট কোডেড মেসেজ পেজারের রিসিভারে আসলেই ব্যাটারি গরম হতে শুরু করবে, তারপর একসময় তাতে স্পার্কিং হবে আর তার ফলে বিস্ফোরক ডিটোনেট হয়ে প্রচণ্ডভাবে পেজারটি ফেটে যাবে। আবার কিছু বিশেষজ্ঞ বলছেন, নিশ্চিতভাবে বিস্ফোরণের পূর্বে পেজারে কোডেড মেসেজ পাঠানো হয়েছিল, তবে তা ব্যাটারিতে স্পার্ক করানোর জন্য নয়, বরং সেই কোডেড মেসেজ ছিল বিস্ফোরকটিকে সিমুলেট করার একটা উপায়। যেই সেই নির্দিষ্ট কোডেড মেসেজটি রেডিও সিগন্যালের মাধ্যমে পেজারের রিসিভারে রিসিভ হয়, তখনই বিস্ফোরকটি ডিটোনেট হয়ে যায়। তবে এই কারণগুলির মধ্যে কোনটি সঠিক তা এখনো পর্যন্ত জানা যায়নি। লেবাননের সরকার, হিজবুল্লাহ সহ বিভিন্ন মার্কিন ও ইসরায়েলি উচ্চপদস্থ কর্মকর্তা এবং সামরিক এক্সপার্টরা এই ঘটনার পেছনে মোসাদের প্রত্যক্ষ হাত রয়েছে বলে দাবি করলেও ইসরায়েল এ ব্যাপারে এখনো নীরবতা বজায় রেখেছে। তারা এই ঘটনার দায় স্বীকার বা অস্বীকার কোনোটাই করেনি। আর মঙ্গলবার পেজার বিস্ফোরণের ঠিক পরের দিন অর্থাৎ বুধবারই লেবাননে আরও নতুন ধরনের অপ্রত্যাশিত বিস্ফোরণের ঘটনা ঘটতে শুরু করে। পেজারের মতোই একটার পর একটা ওয়াকি টকি, সোলার প্যানেল আর মোবাইল ফোনে বিস্ফোরণ ঘটতে শুরু করে। সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, বুধবার বিকেল 5টার সময় ওয়াকি টকিগুলিতে বিস্ফোরণ ঘটতে আরম্ভ হয়। ওয়াকি টকি হচ্ছে পেজারের মতোই এক ধরনের টেলিকমিউনিকেশন গ্যাজেট, যেখানে রেডিও তরঙ্গকে কাজে লাগিয়ে কথোপকথন চালানো যায়। পুলিশ, সেনা এবং সুরক্ষা কর্মীদের মধ্যে ওয়াকি টকি ব্যবহারের প্রচলন সবচেয়ে বেশি। পৃথিবীর বিভিন্ন দেশে বহুল মাত্রায় ওয়াকি টকি ব্যবহৃত হয়। বুধবার এই ওয়াকি টকি বিস্ফোরণে লেবাননে 20 জনের মৃত্যু ঘটেছে আর আহতের সংখ্যা 450। জানা যাচ্ছে, মঙ্গলবার পেজার বিস্ফোরণে যাদের মৃত্যু ঘটেছিল তাদের মধ্যে 4 জনের শেষকৃত্যের সময়, যখন সেখানে প্রচুর মানুষের ভিড় ছিল, ঠিক সেই সময় সেখানে উপস্থিত কয়েকজন মানুষের হাতে থাকা ওয়াকি টকিতে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। বেশ কিছু মানুষ এতে আহত হন। তারপর লেবাননের বিভিন্ন প্রান্ত থেকে এরকমই ওয়াকি টকি বিস্ফোরণের খবর আসতে থাকে। সেই সাথে এও জানা যায় যে কয়েকটি বাড়িতে লাগানো সোলার প্যানেলেও বিস্ফোরণ ঘটেছে, কয়েকটি মোবাইলেও বিস্ফোরণের খবর পাওয়া যায়। আর এসবের ফলে অন্ততপক্ষে আরও 6 জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। অর্থাৎ বুধবার অন্ততপক্ষে 26 জনের মৃত্যু ঘটেছে বলে সংবাদ সংস্থা সূত্রে খবর। এ নিয়ে যখন খোঁজ খবর শুরু হয়, তখন জানা যায় এই ওয়াকি টকিগুলি জাপানের সংস্থা আইকমের নির্মিত। এতে আইকমের লোগো রয়েছে, এর মডেল নাম্বার ICV82। তবে এ নিয়ে যখন এই কোম্পানির সাথে যোগাযোগ করা হয়, তখন তারা একটি অবাক করার মতো তথ্য দেয়। তারা বলে, এই মডেলের ওয়াকি টকি তারা গত 10 বছর ধরে আর উৎপাদন করে না। 2004 থেকে 2014 সাল পর্যন্ত এই মডেলটি তাদের কারখানাতে উৎপাদিত হয়েছিল, কিন্তু 2014 সালের পর থেকে এর প্রোডাকশন এবং এক্সপোর্ট বন্ধ হয়ে গেছে। এমনকি এর কোনো পার্টসও তারা আর উৎপাদন করে না। কোম্পানির তরফ থেকে এও জানানো হয় যে বিস্ফোরণ ঘটা ওয়াকি টকিগুলির ওপরে তাদের লোগো থাকলেও ভেতরের পার্টসে তাদের লোগো নেই, কিন্তু তাদের নির্মিত ওয়াকি টকির প্রতিটি পার্টসে তাদের লোগো দেওয়া থাকে। অনলাইনে তাদের নামের জাল প্রোডাক্টও পাওয়া যায়।
হতে পারে এই ওয়াকিটকিগুলি সেরকমই কোনো জাল প্রোডাক্ট। অর্থাৎ এখনো পর্যন্ত এই ওয়াকিটকিগুলি কোন কোম্পানির আর তা কোথা থেকে এসেছিল তার কোনো তথ্য পাওয়া যায়নি। ফলে এই পেজার আর ওয়াকিটকি নিয়ে রহস্য দানা বেঁধেছে। আর যেভাবে একটার পর একটা ইলেকট্রনিক গ্যাজেটে বিস্ফোরণ ঘটেছে, তাতে লেবাননের সাধারণ মানুষ অত্যন্ত আতঙ্কের মধ্যে রয়েছেন। তারা মোবাইল ফোন থেকে শুরু করে সমস্ত রকমের কমিউনিকেশন এবং ইলেকট্রনিক গ্যাজেট বাড়ি থেকে সরিয়ে ফেলছেন। আতঙ্ক আর আশঙ্কার মধ্যে তাদের দিন কাটছে। এই হামলার নিন্দা করে লেবাননের তথ্যমন্ত্রী জিয়াদ মাকারি একে ইসরায়েলি আগ্রাসন বলে মন্তব্য করেছেন। আর অপরদিকে এই হামলার উপযুক্ত জবাব ইসরায়েলকে দেওয়া হবে বলে হিজবুল্লাহ হুঁশিয়ারি দিয়েছে। সব মিলিয়ে পশ্চিম এশিয়ার পরিস্থিতি যে আগামী দিনে আরো জটিল হতে চলেছে সে বিষয়ে সন্দেহ নেই। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে আমাদের অবশ্যই জানান। দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।